এখন আর কোনো উপায় নাই, ওদেরকে হয় সামনে যেতে হবে না হলে পিছনে যেতে হবে। প্রতিনিয়ত বিমান হামলার মাধ্যমে তছনছ করে দেওয়া হচ্ছে পূর্ব ইউনিটের যে সকল অবস্থানগুলো ছিল সেখানে। মিস্টার ভলোদিমির জেলেনস্কি আস্তে আস্তে বুঝতে পারছেন বিশ্বব্যাপী রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেনের প্রতি সমর্থনের পরিমাণ ক্রমশই কমে যাচ্ছে। আর এভাবে যদি প্রতিনিয়ত সমর্থন কমতে থাকে তাহলে একসময় গিয়ে তাদের ফান্ডিংয়ের অবস্থা কী অবস্থায় যাবে সেটা বুঝতে পারছেন। যুদ্ধে চালাতে কী পরিমাণ খরচ সেই ব্যাপারটি যদি আপনাদের নলেজে আসে তাহলে বুঝতে পারবেন যে কাহিনী কাকে বলে এবং কত প্রকার, যুদ্ধের মজা কেমন কাকে বলে। বন্ধুরা, একটু উদাহরণ দেই। আপনারা জানেন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক যে সকল ড্রোনগুলো ফেলা হয় সেগুলোকে ফেলার জন্য হয় রকেট সিস্টেমগুলো তারা ব্যবহার করে। পূর্বে ইরানের তৈরি শাহেদ ড্রোনগুলো ফেলার জন্য যে সকল ক্ষেপণাস্ত্র ছোড়া হতো তার দাম $10 লাখ থেকে $20 লাখ পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে সেগুলো $30 লাখ পর্যন্ত। বন্ধুরা, এই ব্যাপারগুলোকে আপনাদের একটু বুঝিয়ে বলি। $5,000 থেকে $10,000 একটি আত্মঘাতী শাহেদ ড্রোন, এগুলো ইরানের কাছ থেকে রাশিয়া সম্ভবত সর্বোচ্চ যেটির দাম সেটি $20,000 দিয়ে কিনে থাকে। জেনারেলি এগুলোর দাম $5,000 থেকে $10,000 মধ্যে, অর্থাৎ বাংলাদেশি টাকায় $5 লাখ থেকে $10 লাখ টাকার মধ্যে। এখন এটি যদি ইউক্রেনের কোনো অবস্থানে আঘাত আনে, মাত্রই $10 লাখ টাকার একটা জিনিস কয়েক বিলিয়ন ডলারের তাদের বিদ্যুৎ উপকেন্দ্র, তাদের বিদ্যুৎ কেন্দ্র, তাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন, তাদের পানি নিষ্কাশন কেন্দ্র, তাদের অনেক উপাদান রয়েছে যেগুলো তাদের ইউটিলিটি সার্ভিস থেকে শুরু করে নাগরিক সেবার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। এর বাইরে রয়েছে ইউক্রেনের সামরিক বেসামরিক অবস্থান, হাসপাতাল, স্কুল, কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি। এই সকল অবস্থান লক্ষ্য করে এই শাহেদ আত্মঘাতী ড্রোন দিয়ে একটি ড্রোনের সোয়াম বা ঝাঁক ছুড়ে মারা হয়। তারপরে সেগুলো গিয়ে সেখানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনার মাধ্যমে সব কিছু ধ্বংস করে দেয়। কিন্তু ইউক্রেনীয় বাহিনী যখন এগুলোকে ইন্টারসেপ্ট করতে যায়, একটা $5 লাখ টাকার ড্রোনকে ধ্বংস করতে তারা কমপক্ষে 10 থেকে 20 কোটি টাকার একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে। বন্ধুরা, এই 10 থেকে 20 কোটি টাকার ইন্টারসেপ্টের ক্ষেপণাস্ত্র কি দৈনিক একটা ব্যবহার করে? হাজার হাজার শত শত এই সকল ড্রোনগুলোকে আপনারা ইন্টারসেপ্ট করার জন্য খরচের মাত্রা বা পরিমাণ বুঝতে পারছেন? কি মনে হয় ইউক্রেন এই মুহূর্তে যে অর্থনৈতিক অবস্থায় রয়েছে, মাত্র 1 সপ্তাহ যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো কোনো অর্থনৈতিক সক্ষমতা এই দেশটির আছে বলে আমার কাছে মনে হয় না। তাই তাদেরকে যুদ্ধ পরিচালনা করতে হলে পরিপূর্ণ বা সম্পূর্ণভাবে এমন একটি অবস্থার উপর নির্ভর করতে হবে যেখানে আপনি অন্যের দয়া ছাড়া কোনোভাবেই যুদ্ধটি চালিয়ে তো নিতে পারবেন না, এমনকি নিজের সার্বভৌম নিরাপত্তাকে আপনি কোনো অবস্থাতেই নিশ্চিত করতে পারবেন না। কয়েকটি বিষয় এখানে সামনে আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনি যখন যুদ্ধক্ষেত্রে নামবেন তখন কিন্তু কোনো বিষয়কে মাথায় রেখে নামতে পারবেন না। শত্রু আপনার কোন জায়গা দিয়ে আক্রমণ করবে, শত্রু আপনার দুর্বলতা খুঁজে বেরো করে করে তারপরে আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে আক্রমণ করবে। আর এই আক্রমণের মাধ্যমে আপনি যদি এমন কিছু উত্তর না দিতে পারেন তাহলে শত্রু আপনাকে আরও পেয়ে বসবে। রাশিয়া আবার বুঝে ফেলেছে পুরো যুদ্ধের মানচিত্রটি, অর্থাৎ আমেরিকা এবং ইউরোপ এই মুহূর্তে এই যুদ্ধ থেকে পিছু হটার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ যখনই রাশিয়া এই ব্যাপারটি বুঝে ফেলেছে, রাশিয়া তখন আরও চারিদিক থেকে ইউক্রেনকে চেপে ধরার একটি সমন্বিত পরিকল্পনা করছে। আর এই সমন্বিত পরিকল্পনাটি এমনভাবে তারা করছে যেন রাশিয়া ইউক্রেন যত দ্রুত সম্ভব একটা পর্যায়ে গিয়ে উপস্থিত হয় এই যুদ্ধটি। অর্থাৎ ইউক্রেনকে চারিদিক থেকে চেপে ধরে রাশিয়া তাদেরকে এমন একটি ব্ল্যাকমেইলিং অবস্থায় নিয়ে যেতে পারে যে যদি তুমি এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করো বা যুদ্ধের ক্ষেত্রে আলোচনায় রাজি না হও তাহলে তোমার এটা খাবো ওটা খাবো, এভাবে মোটামুটি একটি পজিশন ভিত্তিক অবস্থান নিয়ে রাশিয়া এখন ঢিল ছুটছে। আর তারা টেস্ট করার চেষ্টা করছে ইউরোপ এবং আমেরিকা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আসলে সর্বশেষ পর্যায়ে কী বলে। বন্ধুরা, তারা যেটি জানতে পেরেছে এই যুদ্ধটি অবশ্যই আলোচনার মাধ্যমে শেষ করার পক্ষে আমেরিকা। মিস্টার ভ্লাদিমির পুতিনকে টেস্ট করেছিল এমন কিছু বিষয় দিয়ে যে তারা ইউরোপ এবং আমেরিকার মিসাইলের মাধ্যমে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত করে যে বিষয়টি এখানে তারা অনুমতি দিতে চেয়েছিল, তারা ভেবেছিল মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়া হবে খুবই দুর্বল এবং তিনি হয়তো আমাদের হাতে পায়ে ধরবেন এবং তিনি হয়তো দুই একটি হুঁশিয়ারের মাধ্যমে এই ব্যাপারটি নিশ্চিত করবেন পূর্বের যে সকল সমরাস্ত্র ব্যবহার করতে আমরা দিয়েছি সেই গতানুগতিক ধারায়। কিন্তু যখনই রাশিয়ার মূল ভূখণ্ডের আঘাতের প্রশ্নটি এলো তখন মিস্টার ভ্লাদিমির পুতিন তার চিরাচরিত যে মনোভাব সেটিকে দ্বিগুণ পর্যায়ে নিয়ে এসে এবং তার রাগের স্ফুলিঙ্গকে এমনভাবে ছড়িয়ে দিলেন, বলছেন যে আমরা এটি ভালোভাবে নেব না, এর এমন প্রতিশোধ গ্রহণ করা হবে তার স্বাদ কখনো তারা পূর্বে পায়নি।
প্রথম দিকে মিস্টার ভ্লাদিমির পুতিনের হামলা এবং হুমকির ব্যাপারটি হালকাভাবে নিলেও হঠাৎ করে তার সেই হাইপটি অনেক বেড়ে গেছে। অর্থাৎ পশ্চিমা সমর বিশেষজ্ঞরা বলছে রাশিয়ান টেরিটরিতে হামলার ব্যাপারটি হালকাভাবে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর ভ্লাদিমির পুতিন যে বলছেন যদি তার ভূমি বেহাত হয় তাহলে তিনি হয়ে উঠবেন ডেঞ্জারাস, তার চেয়ে খারাপ কেউ আর হবে না। পাগলাটে পুতিনকে যদি আপনি থামাতে যান সাধারণত আলোচনার মাধ্যমে, তখন ব্যাপারটি অনেক কঠিন হবে। মিস্টার ভ্লাদিমির পুতিন যখন পরিপূর্ণ যুদ্ধের মাধ্যমে এমন কিছু বিষয়কে উঠিয়ে আনবেন, তার জনগণকে দেখাতে হবে যে আমার ভূমিতে বা টেরিটরিতে আক্রমণের জন্য যে ধরনের শাস্তির বিধান রাখা প্রয়োজন আমি সেভাবেই নিয়েছি। সুতরাং আন্তর্জাতিকভাবে বলেন বা অভ্যন্তরীণভাবে বলেন, মিস্টার ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করার মতো সম্ভবত আর কেউ থাকবে না। অর্থাৎ মূল টেরিটরিতে হামলার পর ভ্লাদিমির পুতিন তার বর্তমান চেহারাকে পরিবর্তন করে জনগণের মধ্যে বা জনগণের থেকে হিরো হয়ে তিনি এমন ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন যাতে জনগণের সম্পূর্ণ সমর্থন থাকবে, এবং সেটি যদি স্ট্র্যাটেজিক্যালি পারমাণবিক ব্যবস্থাও হয় সেটি নিয়ে চরম একটি অচিন্তনীয় অবস্থায় পড়ে যেতে হবে বিশ্বকে। কারণ পারমাণবিক হামলার সাথে সাথে ন্যাটোকে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে হামলা শুরু করতে হবে অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে। আর এটি যদি তারা না করে তাদের নিজেদের অস্তিত্বহীন হয়ে যাওয়ার একটি ভয় তৈরি হতে পারে। সুতরাং সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা খুব ভালোভাবে জানতে চান, আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের থাকতে হবে। আর সেই ভিডিওগুলোর রিমাইন্ডার যদি আপনারা সবার আগে পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বিশ্ব ব্যবস্থায় অনেক কিছুই ঘটে, অনেক কিছুই বটে, কিন্তু দেখা যায় না। বর্তমান বিশ্ব ব্যবস্থায় যেটি ঘটছে বন্ধুরা, আন্তঃমহাদেশীয় ক্ষমতার পালাবদল হচ্ছে। এই ক্ষমতার পালাবদলে এক একজন পেছন থেকে কলকাঠি নাড়ছে। আমেরিকা এবং রাশিয়া তো রয়েছেই, মূলত আমেরিকাই বিশ্বব্যাপী এই কাজটি করছে। রাশিয়ার সম্পর্কিত বা চীনের সাপোর্টিভ যে সকল রাষ্ট্রপ্রধানগুলো রয়েছে তাদের বিরোধিতা করে নিজেদের সমর্থিত রাষ্ট্রপ্রধান অথবা এমন একটি সরকার বসানোর কথা ভাবছে যে বিভিন্ন অবস্থায় যেন নিজেদের এজেন্ডা তারা বাস্তবায়ন করতে পারে। মিস্টার ভ্লাদিমির পুতিনের এগেনস্টে মিস্টার জো বাইডেন এই কাজটি এখন খুব ভালোভাবে করছেন। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারটি, সেখানে রাশিয়াকে সমর্থন দিয়ে ইমরান খান ক্ষমতা হারিয়েছে। শ্রীলঙ্কার ব্যাপারটি দেখতে পারেন বন্ধুরা, শুধুমাত্র চীনের উপর নির্ভর করে আসলে সেখানে রাজাপাকসে পরিবার আমেরিকা বা অন্য দেশগুলোর রোশানলে পরে তার ক্ষমতা হারিয়েছেন, এবং আরও অনেক নিদর্শন রয়েছে এশিয়ার বুকে যেখানে প্রতিনিয়ত এই কাহিনীগুলো ঘটছে। কিন্তু এটি কোনোটি আসলে ওই দেশের স্বার্থে নয়, সম্পূর্ণরূপে আমেরিকা এবং তার মিত্রদের স্বার্থ এবং তাদের যে সকল এজেন্ডাগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়নের নীল নকশাই হচ্ছে এর প্রধান কারণ বলে আমি মনে করি। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এই ব্যাপারটি খুব ভালোভাবে রিড করতে পারছে রাশিয়া। তাই রাশিয়া আন্তর্জাতিক ক্ষেত্রে তার বর্তমান যে পলিসি সেটিতে রূপান্তর আনছে, অর্থাৎ পূর্বের তুলনায় সে মিত্রদের আরও বেশি পরিমাণে আস্থা দিচ্ছে, আর আমেরিকা পূর্বের তুলনায় মিত্রদের কম পরিমাণে অস্ত্র দিচ্ছে। দুই বিষয়টি যদি যুগপথভাবে মেলানো যায় দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, যেখানে আমেরিকা এবং তার সমর্থিত দেশগুলোর সংখ্যা ক্রমান্বয়ে কমতে থাকবে এবং আস্তে আস্তে চীন এবং রাশিয়ার সমন্বিত বা প্রভাবিত দেশগুলোর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। বিশ্বব্যাপী একটি ব্যালেন্সিং পরিস্থিতি আসবে এবং দ্রুততম সময়ের মধ্যে চাইনিজ অর্থনীতি বা চীনের প্রভাব বিশ্বব্যাপী আরও ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। মূলত অর্থনৈতিক সক্ষমতা, সামরিক সক্ষমতা এবং প্রভাব বিস্তারের সক্ষমতা হ্রাস পাওয়ার কারণে আমেরিকা পূর্বের তুলনায় আরও বেশি আগ্রাসী হয়ে উঠবে এবং আগ্রাসী কূটনীতি চালু করবে, যার মাধ্যমে অনেক দেশে অস্থিরতা দেখা দিতে পারে, যে অস্থিরতা সেই দেশটির বড় ধরনের একটি ক্ষতির কারণ হতে পারে। বন্ধুরা, স্পষ্ট বার্তায় বলতে চাই, ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, ইরাক এই রাষ্ট্রগুলোর কথাই ধরুন। এখানে আমেরিকার বা মার্কিন হস্তক্ষেপের কারণে তাদের যে 12টা বেজেছে, অন্য যে সকল দেশে আমেরিকা এভাবে ঘাঁটি গাড়বে বা তার প্রভাব বিস্তারের সক্ষমতা বিরাজ পর্যায়ে যাবে সেখানেও তাদের 12টা বাজবে। এ বিষয়ে কোনো সন্দেহ আপাতত রাখার কোনো দরকার নাই। তারপরে বলতে চাচ্ছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে অনেক কিছু মাথায় নিয়ে চলতে হবে। যদি সেই বিষয়গুলো মূলত এই দেশগুলোর জনগণের মাথায় না থাকে তাহলে তারা আর একবার ডিজাস্টারের মধ্যে পড়বে। কিছু বিবেচনা এখন দেখা যাচ্ছে ভ্লাদিমির পুতিন আর ইউক্রেনের ব্যাপারটি অনেক জটিল আকার ধারণ করেছে। আপনারা কি বলেন বন্ধুরা?